হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএনএম এডুকেশন। আজকের এই ভিডিওতে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের আরও একটি পেজের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ভৌতবিজ্ঞানের 112, 113, 114 নম্বর পেজের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, প্রথমে তোমাদের বিভাগ ক এর প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন 1.1 বলছে পৃথিবীর গড় উষ্ণতা, সঠিক উত্তর অপশান সি 15 ডিগ্রি সেলসিয়াস। এরপরে প্রশ্ন 1.2 বলছে যে এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা হলো, সঠিক উত্তর অপশান সি n/2। দেখো এটা কি করে হচ্ছে, দেখো যে আমরা জানি যে অক্সিজেনের হচ্ছে যে মোলার ভর হচ্ছে যে 16 গুণিতক 2 সমান হচ্ছে যে 32, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা হচ্ছে যে অ্যাভোগাড্রো। অক্সিজেনে অণুর সংখ্যা, এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে দিচ্ছে n। তাহলে 16 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা হবে কি হবে, যে n/32 ইন্টু 16, অর্থাৎ কাটাকাটি করে আমরা পাচ্ছি কত, n/2t। এরপরে প্রশ্ন 1.3, 10 গ্রাম CaCO3 কে HCl সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 এর পরিমাণ, সঠিক উত্তর হবে অপশান এ 4.4 গ্রাম। দেখো এটা কি করে হচ্ছে, দেখো আমরা যদি বিক্রিয়াটা লিখি যে CaCO3 HCl এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে CaCl2 কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে যে জল। ঠিক আছে, আমরা যদি ব্যালেন্স করি এখানে 2 বসবে আর নাহলে সব ঠিকঠাক আছে। ঠিক আছে, এবার বলছে যে 10 গ্রাম CaCO3 থেকে যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। দেখো আমরা যদি CaCO3 যদি মোলার ভর বের করি এটা পাবো আমরা 100, আর কার্বন ডাইঅক্সাইড যদি বের করি এটা কত 44। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। তাহলে 10 গ্রাম CaCO3 থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে যে 44 ডিভাইডেড বাই 100 ইন্টু 10, এটা হিসেব করলে আমরা পেয়ে যাব কত, 4.4 গ্রাম। আচ্ছা, এরপর দেখো যে 1.4 এর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, সঠিক উত্তর হবে অপশান সি 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এরপরে প্রশ্ন 1.5, জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে, সঠিক উত্তর হবে অপশান বি অপসারী লেন্সের মতো। দেখো জলের মধ্যে বায়ুর বুদবুদ দেখতে হচ্ছে যে উত্তল লেন্সের মতো, কিন্তু এটা অবতল লেন্সের মতো আচরণ করবে, কারণ যে বায়ুর বুদবুদের মধ্যে হচ্ছে যে বায়ু আছে আর তার চারপাশে হচ্ছে যে জল আছে। এক্ষেত্রে বায়ুর প্রতিসরাঙ্ক জলের প্রতিসরাঙ্ক থেকে হচ্ছে যে কম, তার জন্য হচ্ছে যে এই লেন্সটা হচ্ছে যে অবতল লেন্সের মতো আচরণ করবে, অর্থাৎ অপসারী লেন্সের ন্যায় আচরণ করবে। এর পরের প্রশ্ন 1.6 বলছে যে কোনো আলোকরশ্মি কোনো সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে এটির প্রতিফলনের পর চ্যুতি কোণের মান কত হবে, সঠিক উত্তর হচ্ছে যে অপশান ডি 60 ডিগ্রি। দেখো এটা কি করে হচ্ছে, দেখো আমরা যদি চিত্র অঙ্কন করি, এই ধরলাম সমতল দর্পণ, এই ধরলাম অভিলম্ব, তাহলে আলোক রশ্মি ধরলাম যে এই হচ্ছে আপতিত রশ্মি। এখানে বলে দিচ্ছি যে সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আনত, তাহলে এক্ষেত্রে আপতন কোণ হবে কিন্তু 60 ডিগ্রি। এই হচ্ছে আপতিত রশ্মি আর এই হচ্ছে প্রতিফলিত রশ্মি, তাহলে প্রতিফলন কোণ কত হবে 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে চ্যুতি কোণ কত হবে, কোনটা হবে, দেখো মাধ্যম না থাকলে এই রশ্মি হচ্ছে যে সোজা চলে যেত, তাহলে এই কোণটা কত হবে, এটা হচ্ছে যে চ্যুতি কোণ। তাহলে আমরা জানি যে প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতি কোণ ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস 2i, যেখানে i হচ্ছে যে আপতন কোণ। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2i এখানে হচ্ছে যে 60 ডিগ্রি, আমরা যদি হিসেব করি পেয়ে যাচ্ছি কত, 60 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ যে চ্যুতিকোণ হবে 60 ডিগ্রি। এর পরের প্রশ্ন 1.7, একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে প্লাস কিউ আধান আনতে ডব্লু পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে, সঠিক উত্তর হচ্ছে যে অপশান বি ডব্লু ডিভাইডেড বাই কিউ। দেখো আমরা জানি যে কৃতকার্য সমান ডব্লু সমান আমরা জানি আধান গুণিতক বিভব বা বিভব প্রভেদ। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে বিভব ভি সমান আমরা পেয়ে যাচ্ছি ডব্লু ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো 1.8 বলছে যে কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ ছোট হাতের আর, বহির্বর্তনীর রোধ বড় হাতের আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই
এবার বলছি যে কোষটির তড়িৎচালক বলের মান কত হবে? সঠিক উত্তর হচ্ছে যে অপশান সি, যে আই ইন্টু আর প্লাস বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। এর পরের প্রশ্ন 1.9 বলছে যে 1 ইউ এর সমতুল্য শক্তি হলো, সঠিক উত্তর অপশান বি 932 মেগা ইলেকট্রন ভোল্ট। এর পরের প্রশ্ন 1.10 বলছে যে কোনটি পর্যায়গত ধর্ম নয়, সঠিক উত্তর হচ্ছে যে অপশান এ তেজস্ক্রিয়তা। এর পরের প্রশ্ন 1.11 বলছে যে ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ, সঠিক উত্তর হচ্ছে যে অপশান বি অ্যাসিটোন। এর পরের প্রশ্ন 1.12 বলছে গোল্ড প্লেটিং এর জন্য অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, অপশান ডি সোনা। আমরা জানি যে পদার্থের প্লেটিং করা হবে, যে পদার্থের প্রলেপ দেওয়া হবে, তারই হচ্ছে যে বিশুদ্ধ দণ্ডকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। এর পরের প্রশ্ন 1.13 বলছে যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো, সঠিক উত্তর অপশান ডি সিএও। এর পরের প্রশ্ন 1.14 বলছে হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক, সঠিক উত্তর অপশান বি লোহা। এর পরের প্রশ্ন 1.15 অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় উৎপন্ন এস্টারটির নাম, সঠিক উত্তর অপশান সি ইথাইল অ্যাসিটেট। আচ্ছা, এরপর দেখো তোমাদের বিভাগ খ এর প্রশ্ন, 21টা প্রশ্ন 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন 2.1 বলছে যে সৌর ধ্রুবকের মান লেখো। দেখো সৌর ধ্রুবকের মান হচ্ছে যে 1300 ওয়াট পার মিটার স্কোয়ার। দেখো এগুলো হচ্ছে যে ক্লাস 11-12 এর লেভেলের প্রশ্ন, এগুলো মাধ্যমিকে আসবে না। আচ্ছা, এর পরের প্রশ্ন 2.2 বলছে যে ফায়ারি আইস কাকে বলা হয়, মানে ফায়ার আইস, এটা ফায়ার আইস বলা হয় মিথেন হাইড্রেটকে, মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস। এর পরের প্রশ্ন অর্থাৎ অথবার প্রশ্ন বলছে যে সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হবে যে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এর পরের প্রশ্ন 2.3 বলছে যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ T0 এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ PT হলে PT আর P0 এর মধ্যে সম্পর্কটি লেখো। দেখো PT আর P0 এর মধ্যে সম্পর্কটি হচ্ছে যে PT সমান P0 ইন্টু 1 প্লাস T ডিভাইডেড বাই 273। এর পরের প্রশ্ন 2.4 বলছে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 20 হলে 80 গ্রাম গ্যাসে মোল সংখ্যা কত হবে। দেখো বাষ্প ঘনত্ব ডি যদি 20 হয় তাহলে আণবিক গুরুত্ব এম সমান আমরা কি লিখবো 2D, অর্থাৎ সরি এটা 20, তাহলে 2 ইন্টু 20 সমান কত হবে যে 40, অর্থাৎ ওই গ্যাসের 40 গ্রামে, ওই গ্যাসের 40 গ্রামে মোল সংখ্যা কত হবে, 40 গ্রামে মোল সংখ্যা হচ্ছে যে 1টি, 40 গ্রামে মোল সংখ্যা কত হবে 1টি, ঠিক আছে। আর হচ্ছে যে তাহলে 80 গ্রামে ওই গ্যাসের মোল সংখ্যা কত হবে যে 1 ডিভাইডেড বাই 40 ডিভাইড ইন্টু 80, তাহলে আমরা কাটাকাটি করলে কত পাবো 2, অর্থাৎ এই গ্যাসের মোল সংখ্যা কত হবে যে 2টি বা 2 মোল, ঠিক আছে। মোল সংখ্যা হবে কত 2 মোল, 2টি না 2 মোল। আচ্ছা, এরপরের প্রশ্ন 2.5 বলছে যে সত্য না মিথ্যা লেখো। বিবৃতিটি হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা হচ্ছে যে মিথ্যা, কারণ আমরা জানি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম। আচ্ছা, এর অথবার প্রশ্ন বলছে যে একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়, উদাহরণ হবে সিলভার আয়োডাইড, সিলভার আয়োডাইড, সিলভার আয়োডাইডের তাপ প্রয়োগ করলে যে এর আয়তন হ্রাস পায়। এর পরের প্রশ্ন 2.6 বলছে যে মিউ সমান সাইন আই বাই সাইন আর, এই সম্পর্কটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা হচ্ছে যে লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে যে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। এর পরের প্রশ্ন 2.7 বলছে যে উত্তল লেন্সের ফোকাসে থাকা একটি বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, উত্তর হবে অসীমে। ফোকাসে কোনো বস্তুকে রাখা হলে উত্তল লেন্সের ক্ষেত্রে তার প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। এর পরের প্রশ্ন 2.8 বলছে যে আর রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন তারটির রোধ কত হবে। দেখো নতুন তারটির রোধ হবে R/4। দেখো এটা কি করে হচ্ছে, নতুন তারটির রোধ R/4 হবে, এটা কি করে হচ্ছে দেখো, দেখো যে তারের রোধ যদি R হয় তাহলে R সমান আমরা কি জানি যে রো L ডিভাইডেড বাই A, যেখানে L হচ্ছে যে দৈর্ঘ্য আর A হচ্ছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর রো হচ্ছে যে রোধাঙ্ক। এবার তারটিকে আমরা যদি গলিয়ে অর্ধেক করি তাহলে সেক্ষেত্রে তারটির দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে L/2 হয়ে যাচ্ছে। এবার অর্ধেক করলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কিন্তু পরিবর্তন হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু একই থাকবে না। তাহলে এবার তারটির আয়তন যেহেতু একই থাকবে তাহলে আমরা কি করব যে উভয় ক্ষেত্রে আয়তন সমান করব,
তাহলে প্রথম অবস্থায় আমরা যদি আয়তন দেখি L ইন্টু এ, এটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আয়তন। আর অন্তিম অবস্থায় আয়তন কি হবে, যে L/2, এটা হচ্ছে যে দৈর্ঘ্য, আর আমি ধরলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে যে A প্রাইম। তাহলে এটা হচ্ছে যে অন্তিম অবস্থা, এটা হচ্ছে যে অন্তিম অবস্থায় আয়তন। তাহলে প্রাথমিক আয়তন সমান অন্তিম আয়তন। এখান থেকে আমরা A প্রাইম পেয়ে যাব, যে আমরা যদি L কেটে দেই তাহলে কি হবে, যে A প্রাইম সমান 2 ইন্টু A। অর্থাৎ অন্তিম অবস্থায় রোধ যদি R প্রাইম হয় তাহলে R প্রাইম সমান আমরা কি লিখবো, রো L প্রাইম ডিভাইডেড বাই A প্রাইম। এবার L প্রাইম সমান আমরা কি জানি, যে রো L প্রাইমের জায়গায় আমরা কি লিখবো, L/2, আর A প্রাইম সমান আমরা কি পেয়ে যাচ্ছি, যে 2 ইন্টু A। দেখো আমরা পেয়ে যাচ্ছি, দেখো রো L/A ডিভাইডেড বাই 1/4, আর এটা সমান আমরা কি জানি R। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি কি, যে R/4 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ যে অন্তিম রোধ যেটা হবে সেটা হবে কি, যে R/4। এর পরের প্রশ্ন 2.7 বলছে যে রোধের গাউসীয় একক কি। দেখো রোধের গাউসীয় একক হচ্ছে যে স্ট্যাট ওহম, STAT স্ট্যাট ওহম। আচ্ছা, এর পরের প্রশ্ন 2.10 বলছে যে নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসেবে ব্যবহার করা হয় কি। মন্দক হিসেবে ব্যবহার করা হয় ভারী জল, আর হচ্ছে যে গ্রাফাইট দণ্ড, এগুলো হচ্ছে যে মন্দক হিসেবে ব্যবহৃত হয়। এর অথবা প্রশ্ন বলছে যে শূন্যস্থান পূরণ করো। ইউরেনিয়াম 238, এখান থেকে আলফা কণা উৎপন্ন হয়েছে, আর কি উৎপন্ন হয়েছে, এটা হবে যে থোরিয়াম। থোরিয়াম এর হচ্ছে যে পরমাণু ক্রমাঙ্ক 90 হবে, আর হচ্ছে যে ভর সংখ্যা হবে 234। আচ্ছা, এরপর দেখো ম্যাচিং বলেছে, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের ম্যাচিং। দেখো ভিনিগার হবে, এটা হচ্ছে যে সি এর সঙ্গে ম্যাচ করবে, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। ফল পাকাতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে যে ইথিলিন C2H4। ক্যালোরিমিটার, এটা হবে কপার, ক্যালোরিমিটারে কপার ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যামালগাম হবে, এটা হচ্ছে যে পারদ Hg। আচ্ছা, এরপর দেখো 2.12 এর প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো বলছে। বলছে যে কখনো কখনো অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না। এটা কিন্তু সত্য, এই বিবৃতিটি সত্য। সব ক্ষেত্রে কিন্তু অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না। দেখো আমরা যদি দেখি যে কপার সালফেটের জলীয় দ্রবণে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে, কপার সালফেটের জলীয় দ্রবণের আমরা যদি তড়িৎ বিশ্লেষণ দেখি, যে দ্রবণে হচ্ছে যে অ্যানায়ন হিসাবে SO4 এবং OH আয়ন আছে, কিন্তু এই দুটো অ্যানায়নের মধ্যে কেউই কিন্তু অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে জারিত হবে না। এক্ষেত্রে কপার তড়িৎদ্বার নিজে ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়নে পরিণত হবে। ঠিক আছে, তার জন্য যে এই বিবৃতিটি সত্য, অর্থাৎ কখনো কখনো অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না। এর পরের প্রশ্ন 2.13 বলছে যে অ্যানোড কাদা কি বা অ্যানোড মাড কি। দেখো অ্যান্সারটা দেখো, কপার পরিশোধনের সময় অবিশুদ্ধ কপার অ্যানোডে অশুদ্ধি রূপে উপস্থিত কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলি যেমন সোনা, রূপো, প্লাটিনাম প্রভৃতি অন্যান্য অশুদ্ধির সঙ্গে অ্যানোডের নিচে মসলিনের থলির মধ্যে কাদার আকারে জমা হয়, একে অ্যানোড মাড বলে। এর পরের প্রশ্ন দেখো, এর অথবার প্রশ্ন বলছে যে জলের তড়িৎ বিশ্লেষণে জলের সাথে HCl মেশানো হয় না কেন। এর কারণ হচ্ছে যে HCl হচ্ছে যে একটা উদ্বায়ী পদার্থ, প্রথম কারণ উদ্বায়ী পদার্থ। আর HCl জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করে, H+ আয়ন, আর হচ্ছে যে Cl- আয়ন উৎপন্ন করে। এই Cl- আয়ন হচ্ছে যে জলের তড়িৎ বিশ্লেষণে বিঘ্ন ঘটায়, জলের তড়িৎ বিশ্লেষণে বিঘ্ন ঘটায়, তার জন্য জলের তড়িৎ বিশ্লেষণে HCl মেশানো হয় না। এর পরের প্রশ্ন 2.14 বলছে যে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কি। তার বর্ণ হবে কালো। এর পরের প্রশ্ন 2.15 বলছে যে লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে একটা পার্থক্য লেখো। যে লাইকার অ্যামোনিয়া কি, যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। আর তরল অ্যামোনিয়া কি, অ্যামোনিয়াকে ঠান্ডা করে চাপ প্রয়োগ করলে যে বর্ণহীন তরল পদার্থ পাওয়া যায় তা হলো তরল অ্যামোনিয়া। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা, এর পরের প্রশ্ন, এর অথবা প্রশ্ন বলছে যে উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে। দেখো ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2। ম্যাগনেসিয়াম নাইট্রাইড, এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাদা গুঁড়ো উৎপন্ন হবে। হ্যাঁ, সাদা গুঁড়ো উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়ামের সঙ্গে
নাইট্রোজেনের বিক্রিয়া, এর নাম হচ্ছে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ম্যাগনেসিয়াম নাইট্রাইটের সাদা গুঁড়ো উৎপন্ন হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন 2.16 বলছে যে বায়ুতে ধাতব কপার কিছুদিন রেখে দিলে কিছুদিন পর এই কপার সবুজ হয়ে যায় কেন? এর অ্যান্সারটা দেখো, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কপারের অতি ধীর গতির বিক্রিয়ায় সবুজ রঙের ক্ষারকীয় কপার কার্বনেট, যার সংকেত CuCO3 CuOH2, আর ক্ষারকীয় কপার সালফেট, যার সংকেত হচ্ছে যে CuSO4 CuOH2, এটা উৎপন্ন হয়। এর জন্য হচ্ছে যে সবুজ হয়ে যায়। আচ্ছা, এর পরের প্রশ্ন যে 2.17 বলছে যে পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি? এটা উত্তর হবে ইউরিয়া। উত্তর হবে ইউরিয়া। আচ্ছা, এরপর দেখো একটা IUPAC নাম বলতে বলা হয়েছে যে এর হচ্ছে যে IUPAC নাম কি? এর IUPAC নাম হচ্ছে যে প্রোপানন। প্রোপানন। আচ্ছা, এর পরের প্রশ্ন 2.18 বলছে যে সিএনজি এর প্রধান উপাদান কি? সিএনজি এর প্রধান উপাদান আমরা জানি কি? মিথেন। সিএনজি এর প্রধান উপাদান হচ্ছে যে মিথেন। এরপর বিভাগ গ এবং বিভাগ ঘ থেকে যত অঙ্ক আছে সবকটি অঙ্ক আমরা আলোচনা করব। দেখো, প্রথম অঙ্ক হচ্ছে যে 3.2 এর অথবাতে আছে। অঙ্কটা দেখো, একটি গ্যাসের মধ্যে কিছু পরিমাণ ধূলিকণা আছে, উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো। এর ফলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 মিলিলিটার থেকে কমে 501.25 মিলিলিটার হলো। ধূলিকণার সামগ্রিক আয়তন কত? ধরে নাও বলে দিয়েছে যে ধূলিকণা চাপে অনমনীয়, অর্থাৎ চাপ প্রয়োগে ধূলিকণার আয়তনের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, প্রথমে ধরে নিচ্ছি আমরা যে গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান আমরা P ধরে নিচ্ছি এবং ধূলিকণার আয়তন আমি ধরে নিচ্ছি যে X। তাহলে গ্যাসের অন্তিম চাপ P2 কত হবে? যে প্রাথমিক চাপের দ্বিগুণ হবে 2P। আর গ্যাসের প্রাথমিক আয়তন তাহলে কত হবে? দেখো, ধূলিকণা সহ আয়তন ছিল 1000 ml। হ্যাঁ, আমরা গ্যাসের ক্ষেত্রে কেবলমাত্র সূত্রগুলো লাগাবো, চার্লসের সূত্র বা বয়েলের সূত্র লাগাবো, তার জন্য আমরা কেবলমাত্র গ্যাসের আয়তন বের করব। তাহলে গ্যাসের প্রাথমিক আয়তন কত হবে? যে ধূলিকণার সহ গ্যাসের আয়তন মাইনাস ধূলিকণার আয়তন, অর্থাৎ 1000 মাইনাস এক্স। এবারে গ্যাসের অন্তিম আয়তন একই রকম ভাবে V2 সমান কত হচ্ছে? যে 501.25 মাইনাস এক্স। এবার এখানে যেহেতু বলে দিচ্ছে উষ্ণতা স্থির, তাহলে আমরা বয়েলের সূত্র লাগাবো, P1 V1 সমান P2 V2। তাহলে এটা যদি আমরা প্রত্যেকের ভ্যালু যদি বসিয়ে দেই, তাহলে এখান থেকে দেখো আমরা হিসাব করে x এর মান পেয়ে যাচ্ছি। তাহলে x সমান 2.5, অর্থাৎ ধূলিকণার আয়তন হবে যে 2.5 মিলিলিটার। এরপর দেখো তোমাদের 4.1 এ অঙ্ক আছে। কি বলছে অঙ্কটা দেখো, আমি পড়ে শোনাচ্ছি। বলছে যে একটি কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে। চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলো। কোন উষ্ণতায় 1/3 বায়ু বেরিয়ে যাবে? প্রথমে আমরা ধরে নিচ্ছি যে বায়ুর প্রাথমিক আয়তন V1 সমান V এবং অন্তিম উষ্ণতা আমি ধরে নিচ্ছি যে T2। তাহলে অন্তিম আয়তন কত হবে? অন্তিম আয়তন যেহেতু যে 1/3 প্রাথমিক আয়তনের 1/3 বায়ু বেরিয়ে গেছে, অর্থাৎ ওই পরিমাণ বায়ুর আয়তন প্রসারিত হয়েছে। তাহলে অন্তিম আয়তন কত হবে? প্রাথমিক আয়তন প্লাস হচ্ছে যে প্রসারিত হওয়া আয়তন, তাহলে V প্লাস V/3। তাহলে এটা যদি করি আমরা, তাহলে 4V/3। এবার বায়ুর হচ্ছে যে প্রাথমিক উষ্ণতা বলে দিয়েছে যে 67 ডিগ্রি সেলসিয়াস, একে আমরা কেলভিনে করে নেব। 67 প্লাস 273 সমান 340 কেলভিন। এবার যেহেতু বলে দিচ্ছে যে চাপ হচ্ছে যে স্থির, তাহলে আমরা যে চার্লসের সূত্র লাগাবো যে V1/T1 সমান V2/T2। তাহলে এখান থেকে T2 সমান আমরা কি লিখছি যে V2 ইন্টু T1 ডিভাইডেড বাই V1। এবার প্রত্যেকের ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, হিসেব করে আমরা পেয়ে যাচ্ছি যে T2 সমান 453.3 কেলভিন। এবার একে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করি, তাহলে 273 বাদ দিতে হবে, অর্থাৎ আমরা অন্তিম উষ্ণতা পেয়ে যাচ্ছি 180.3 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো এরপরের প্রবলেম 4.2 তে পেয়ে যাবে। দেখো অঙ্কটা দেখো যে 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে? এর সাথে বলছে যে উৎপন্ন হাইড্রোজেনের STP তে আয়তন কত হবে? দেখো অঙ্কটা দেখো, তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদের বিক্রিয়া লিখতে হবে। তাহলে সোডিয়াম হচ্ছে যে জলের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে যে H2 হাইড্রোজেন উৎপন্ন করছে, এবং এরপর আমাদের ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে নিলাম। দেখো এরপর আমাদের সোডিয়াম থেকে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সোডিয়ামের হচ্ছে যে ভর বের করে নিলাম, এর সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করে নিলাম। তাহলে ঐকিক নিয়মটা কি হবে?
যে 46 গ্রাম সোডিয়াম থেকে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। 1 গ্রাম থেকে 80 ডিভাইডেড বাই 46 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 2.3 গ্রাম সোডিয়াম থেকে 80 ইন্টু 2.3 ডিভাইডেড বাই 46 এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। এখানে এটা যদি আমরা হিসেব করি তাহলে আমরা পেয়ে যাব কত, যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে। এরপর বলছে যে হাইড্রোজেন পাওয়া যাবে এসটিপিতে, তার আয়তন কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে সেটা আমাদের বের করতে হবে, তারপরে আমরা তার এসটিপিতে আয়তন কত বের করব। তাহলে একই রকম ভাবে দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে যে 2 গ্রাম উৎপন্ন হচ্ছে, তাহলে ঐকিক নিয়মটা আমরা কি লিখবো, যে 46 গ্রাম সোডিয়াম থেকে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, 1 গ্রাম থেকে 2/46 এত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, 2.3 গ্রাম সোডিয়াম থেকে 2 ইন্টু 2.3 ডিভাইডেড বাই 46 এত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, এবং এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে 0.1 এত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। এবার আমাদের বের করতে হবে এই 0.1 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত এসটিপিতে। আমরা জানি যে এসটিপিতে যে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার, তাহলে 1 গ্রামের আয়তন হচ্ছে যে 22.4 ডিভাইডেড বাই 2 এত লিটার, তাহলে 0.1 গ্রাম হাইড্রোজেনের আয়তন এর 22.4 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, এটা যদি আমরা হিসেব করি পেয়ে যাচ্ছি কত, 1.12 লিটার। যে এসটিপিতে একটি গ্যাসের 112 মিলিলিটার আয়তনের ভর 0.22 গ্রাম। গ্যাসটির ওই নমুনায় কতগুলি অণু আছে? এর সাথে বলছি যে গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত। যে আমরা জানি যে এসটিপিতে 22.4 লিটারে অণুর সংখ্যা হচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যক। এবার 22.4 লিটারকে আমরা যদি মিলিলিটারে প্রকাশ করি, 22.4 লিটারকে আমরা যদি মিলিলিটারে প্রকাশ করি তাহলে পেয়ে যাব কত, যে 22,400 মিলিলিটার। তাহলে এসটিপিতে 22,400 মিলিলিটারে অণুর সংখ্যা হচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10^23। এবার আমাদের বের করতে হবে যে 112 মিলিলিটার আয়তনে অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10^23 ইন্টু 112 ডিভাইডেড বাই 22,400। এটা যদি আমরা হিসাব করি পেয়ে যাচ্ছি কত, 3.11 ইন্টু 3.011 ইন্টু 10^21 এত অণু আছে। এরপর আমাদের বের করতে হবে যে গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত। তাহলে গ্রাম আণবিক ওজন বের করতে হলে আমাদের বের করতে হবে যে 22,400 মিলিলিটারে গ্যাসটির ভর বের করতে হবে। বলে দিয়েছে যে এসটিপিতে 112 মিলিলিটার আয়তনের গ্যাসের ভর বলে দিচ্ছে যে 0.22 গ্রাম। তাহলে 1 মিলিলিটার আয়তনের ভর 0.22 ডিভাইডেড বাই 112 গ্রাম, তাহলে 22,400 মিলিলিটার আয়তনের ভর 0.22 ইন্টু 22,400 ডিভাইডেড বাই 112, এটা হিসাব করলে আমরা পেয়ে যাচ্ছি কত, যে 44 গ্রাম। আচ্ছা, এখানে প্রশ্নে বলেছে গ্যাসটির গ্রাম আণবিক ওজন, তাহলে গ্যাসটির গ্রাম আণবিক ওজন হবে 44 গ্রাম। শুধু যদি আণবিক ওজন বলতো তাহলে 44 হতো, তাহলে গ্রাম আণবিক ওজন হবে 44 গ্রাম। 4.3 এর অথবা প্রবলেম বলছে যে একটি পিতলের চাকতির 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যাস হচ্ছে যে 10 সেন্টিমিটার। 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাকতিটির ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? পিতলের হচ্ছে যে আলফা বলে দিচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিচ্ছে 18 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দেখো অঙ্কটা কিভাবে করতে হচ্ছে, দেখো যে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাস যদি 10 হয় ব্যাসার্ধ হবে 10 ডিভাইডেড বাই 2, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে ওই 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাকতির ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার, অর্থাৎ 25 ইন্টু পাই এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আলফা বলে দিয়েছে, তাহলে এখান থেকে বিটা আমরা কি করে বের করবো, বিটা সমান 2 ইন্টু আলফা, অর্থাৎ বিটা সমান 36 ইন্টু 10⁻⁻6। এবার দেখো 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি কি হবে, এই ক্ষেত্রফল বৃদ্ধি সমান প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতার পরিবর্তন ইন্টু বিটা। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল 25 ইন্টু পাই, উষ্ণতার পরিবর্তন 70 মাইনাস 30, আর বিটা হচ্ছে যে 36 ইন্টু 10⁻⁻6। এটা যদি আমরা হিসাব করি পেয়ে যাচ্ছি দেখো যে 11397 ইন্টু 10⁻6, এটাকে আমরা লিখতে পারি যে 0.113 বর্গ সেন্টিমিটার। এর পরের প্রবলেম দেখো 4.6 দাগে, এটা হচ্ছে যে বিওটির প্রবলেম। বলছে যে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত, বিওটি এককে এর মান কত, প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে ওই মাসে কত খরচ হবে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে হচ্ছে, দেখো প্রথমে আমরা লিখে নিয়েছি যে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত সেটা আমরা বের করব। একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি কিভাবে বের করব, যে যন্ত্রের সংখ্যা ইন্টু যন্ত্রের ক্ষমতা ইন্টু হচ্ছে যে সময়, ঘন্টা এককে সময়। তাহলে 10 ইন্টু 40 ইন্টু 6,
প্লাস একই রকমভাবে যন্ত্রের সংখ্যা ক্ষমতা গুণিত ঘন্টা এককে সময় প্লাস একই রকমভাবে যন্ত্রের সংখ্যা এখানে যেহেতু টিভি একটি তাহলে এক দেখাতেই পারি 1 × 80 × 6, ঠিক আছে, এইটা ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। তাহলে এটা কিসে বেরোবে, এটা হচ্ছে যে বিওটি ইউনিটে বেরোবে, এটা একদিনে ব্যয়িত শক্তি, এটা বিওটি ইউনিটে বেরোবে। তাহলে এটা যদি আমরা হিসাব করি পেয়ে যাচ্ছি কত, 5.28 বিওটি ইউনিট, এটা একদিনে ব্যয়িত শক্তি। তাহলে 30 দিনে ব্যয়িত শক্তি কত হবে, যে এইটা ইন্টু 30, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 158.4 বিওটি ইউনিট। তাহলে একটা পেয়ে গেলাম যে ব্যয়িত তড়িৎ শক্তি কত, 158.4 ইউনিট। এরপর দেখো বলেছি যে 1 ইউনিটের দাম হচ্ছে যে 5 টাকা হলে তাহলে এত ইউনিটের দাম কি হবে, এত ইন্টু 158 গুণিতক 4 গুণিতক 5, অর্থাৎ কত, 992 টাকা। এটাই হচ্ছে যে বৈদ্যুতিক বিল। এরপর দেখো 4.6 এর অথবা দাগে একটা অঙ্ক আছে, কি বলছে যে একটি তারের রোধ 5 ওহম, তারটিকে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত হবে। দেখো এরকম একটা অঙ্ক যে বিভাগ খতে ছিল, যে তারটিকে যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে তার রোধ কত হবে, ঠিক একই রকমের অঙ্ক, একই রকম ভাবে করতে হবে। আমি ধরে নিচ্ছি যে তারটির দৈর্ঘ্য হচ্ছে যে এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, রোধাঙ্ক রো, প্রাথমিক রোধ আর। তাহলে আর সমান আমরা কি জানি, রো এল বাই এ, এটা সমান কত বলে দিচ্ছে 5 ওহম বলে দিচ্ছে, এটা প্রাথমিক রোধ। এবার দেখো তারটির দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি করা হয় তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে, যদি এল প্রাইম হয় তাহলে এল প্রাইম কত হবে, এল প্লাস 20L ডিভাইডেড বাই 100, এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 6L ডিভাইডেড বাই 5। এবার দেখো যেহেতু তারটির আয়তন অপরিবর্তিত থাকবে তার জন্য আমরা কি লিখবো, যে তারটির প্রাথমিক আয়তন সমান তারটির অন্তিম আয়তন। প্রাথমিক আয়তন কি হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই হচ্ছে প্রাথমিক আয়তন। আর অন্তিম আয়তন কি হবে, দৈর্ঘ্য এল প্রাইম আর অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি এ প্রাইম। এবার দেখো এখান থেকে এ প্রাইম আমরা বের করব, এ প্রাইম সমান এল ইন্টু এ ডিভাইডেড বাই এল প্রাইম। এল প্রাইম সমান আমরা বের করে নিচ্ছি 6L ডিভাইডেড বাই 5, এটা যদি বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে 5 ডিভাইডেড বাই 6 ইন্টু এ, এটা হচ্ছে যে তার অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এরপর আমরা কি করব, যে তারটির তাহলে অন্তিম রোধ কত হবে, রোধাঙ্ক রো ইন্টু এল প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম। দেখো এল প্রাইম সমান আমরা বের করেছি 6L ডিভাইডেড বাই 5, আর এ প্রাইম সমান 1 বাই এ প্রাইম, এ প্রাইম সমান আমরা বের করেছি 5 বাই 6 ইন্টু এ। প্রত্যেকের ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দেখো আমরা পেয়ে যাচ্ছি রো এল বাই এ, আর এটাই কি রো এল বাই এ, এটাই কি প্রাথমিক রোধ অর্থাৎ 5। তাহলে 5 ইন্টু 36 ডিভাইডেড বাই 5 ইন্টু 5, একটা 5 কাটাকাটি চলে যাবে, অর্থাৎ 36 ডিভাইডেড বাই 5, 36কে 5 দিয়ে ভাগ করলে হবে 7.2 ওহম। আজকের ভিডিও এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আবার একটা নতুন স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।